কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে চলে আসলাম। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি কাদাইশি থোট্টা, যেটা থিয়েটারে 2025 সালের মুক্তি পেলেও ওটিটিতে মুক্তি পেয়েছে এই বছরই। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় মাঝরাতে, যেখানে একজন এমএলএ তার বাড়িতেই ঘুমাচ্ছিল। হঠাৎ করেই তার ফোনটা বেজে ওঠে। তারই একজন কাছের লোক তাকে কল করছিল। এমএলএ ফোনটা ওঠাতেই সেই লোকটা বলে, স্যার আপনি ঘুমাচ্ছেন, এদিকে ইনকাম ট্যাক্সের লোক আপনার বাড়িতে রেড করার জন্য যাচ্ছে, তাড়াতাড়ি যা করার করে ফেলুন। এতে অনেক ভয় পেয়ে যায় সেই এমএলএ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেয়, অর্থাৎ টাকা, প্রপার্টি, পেপার এবং গোল্ড সবকিছুই সরিয়ে ফেলে। এরপরেই এমএলএ তার কয়েকজন লোককে কয়েকটা গাড়ি নিয়ে আসতে বলে এবং তার সেই টাকা পয়সা, স্বর্ণ গহনা এবং প্রপার্টি পেপার সেই গাড়িগুলোতে উঠিয়ে দেয়। আর তার লোকদের বলে, এগুলো নিয়ে আমার রিসোর্টে লুকিয়ে রাখো, আর কাজটা এমনভাবে করবে যেন কেউ জানতে না পারে। সেই এমএলএর যে পিএ ছিল সে সেই রিসোর্টের মালিককে বলে, আপাতত এইসব টাকা পয়সা, প্রপার্টি আর স্বর্ণ গহনা আমরা এখানেই রাখছি, এগুলো বেশ কিছুদিন এখানে থাকবে, এগুলো সবকিছুই এমএলএ স্যারের। কিন্তু এখন একটা বিপদে পড়েই এগুলো এখানে রাখতে হয়েছে। বিপদ সবকিছু কেটে গেলে আমরা আবারও এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাব, কিন্তু যে কয়টা দিন এখানে আছে এগুলোকে সাবধানে রাখতে হবে। আর তোমার কাছে যদি মনে হয় যে কোনো বিপদ হতে পারে বা হবার সম্ভাবনা রয়েছে, সাথে সাথে কোনো সংকোচ না করেই আমাদের জানাবে। এরপরেই সিন শিফট হয়ে যায়, আবারও এমএলএ কে দেখানো হয়। এমএলএ লোকরা তাদের বলে, স্যার 7 দিন হয়ে গেল, এখনো তো কোনো রেড পড়লো না, তাহলে কি সেই লোকটা ভুয়া খবর দিয়েছে? তখন এমএলএ বলে, না, যে আমাকে বলেছে সে খুবই কাছের লোক আমার, আর ইনকাম ট্যাক্সের রেট যে কোনো সময় পড়তে পারে, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আমাদের সবাইকে এখনো সাবধানে থাকতে হবে, তাই অপরিচিত লোক আশেপাশে দেখলেই আমাকে খবর দেবে, চোখ কান খোলা রাখবে। এদিকে সেই রিসোর্টের ম্যানেজার এমএলএকে কল করে আর বলে, রিসোর্টে অনেক ট্যুরিস্ট আসা শুরু করেছে, কিন্তু আপনার অর্ডারের কারণে আমি অনেককে ফিরিয়ে দিয়েছি, এতে তো আমাদের রিসোর্টের বিজনেসের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এমএলএ কিছুটা ভাবার পরে বলে, ঠিক আছে, তুমি আর ট্যুরিস্টদের ফিরিয়ে দিও না, রুম দিয়ে দাও। তাদের রুম দেওয়ার পরেও তাদের উপরে সার্বক্ষণিক নজর রাখবে, আর সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে। এছাড়াও কোনো কিছু না হলেও টাইম টু টাইম আমাকে আপডেট দেবে। ম্যানেজার বলে, ঠিক আছে। আর এরপরেই সেখানে আসা ট্যুরিস্টদের সে একে একে রুম দেওয়া শুরু করে। এরপরেই আমরা এক দম্পতি রাকসান আর শ্রুতিকে সেই রিসোর্টে আসতে দেখি। তাদের নতুন বিয়ে হয়েছে আর তারা হানিমুন করার জন্যই এই রিসোর্টে এসেছে। রাতের বেলা রাকসান আর শ্রুতি তাদের রুমে অন্তরঙ্গ হয়, আর অন্তরঙ্গ হওয়ার পরে রাকসান বাইরে এসে দাঁড়িয়ে স্মোক করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করেই সামনে ঝোরের মধ্যে কিছু একটা নড়াচড়ার শব্দ শুনতে পায়, আর এতে রাকসান কৌতূহলী হয়ে পড়ে। রাকসান ধীরে ধীরে সেদিকে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় অপরিচিত একটা লোক সেখানে তার সামনে একটি মেয়েকে গুলি করে মেরে ফেলে। রাকসান ঝোপের আড়ালেই দাঁড়িয়েছিল, আর এই জন্য সেই খুনি তাকে দেখতে পায় না। কিন্তু রাকসান পুরো ক্রাইমটা হতে নিজের চোখে দেখে ফেলে, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এটাই তো স্বাভাবিক। রাকসান ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। সে এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছিল না। যাই হোক, রাকসান পুরো কথাটাই চেপে যায়, অর্থাৎ শ্রুতিকে জানায় না বা অন্য কাউকে না। পরের দিন সকালবেলাতে সেই রিসোর্টে পরিষ্কার পরিচ্ছন্ন যে লোকটা করছিল, সে সেই ঝোপঝাড়ের দিকে যখন পরিষ্কার করছিল, মেয়েটার ডেড বডি দেখে ফেলে। আর ডেড বডি দেখতেই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সেই রিসোর্টের বাকি লোকদেরও জানিয়ে দেয়, সাথে সাথে পুলিশকেও খবর দিয়ে দেয়। এরপরেই ম্যানেজার যখন এই বিষয়টা জানতে পারে, সেও প্রচণ্ড ভয় পেয়ে যায়, সাথে সাথে ফোন করে পুরো ঘটনাটা এমএলএকে বলে দেয়। ম্যানেজার এমএলএকে বলে, আমাদের রিসোর্টের একটু পাশেই একটি মেয়ের খুন হয়ে গেছে। এমএলএ একটু অবাক হয়, এরপরে জিজ্ঞেস করে, সেই মেয়েটিকে আমাদের চিনে বা আমরা সেই মেয়েটিকে চিনি? ম্যানেজার বলে, এমন তো মনে হলো না। এমএলএ বলে, ঠিক আছে, তাহলে টেনশন করার দরকার নেই, আমি পুলিশ অফিসারের সাথে ফোন করে কথা বলে নেব, কিন্তু তুমি নিজে থেকে কিছু বলতে চেও না এবং তোমার বাকি লোকদেরও সাবধানে থাকতে বলো, চুপচাপ থাকতে বলো। সিন কাট হয়ে যায়। এরপরই পুলিশ অফিসার জয়ন্তিকাকে দেখানো হয়, যে দুইজন লোককে সেখানে মাদক পাচারের অপরাধে ধরেছিল। সেই দুইজন অপরাধীকে দেখে বোঝাই যাচ্ছিল জয়ন্তিকা তাদের অনেক টর্চার করেছে, আর তারাও অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারা বলছিল, ম্যাডাম আমাদের ছেড়ে দিন, এমন ভুল আমরা আর কখনো করব না, আমরা খুব বিপদে পড়ে বাধ্য হয়ে এই কাজটা করেছি, এর আগে কখনো এমন কোনো কাজ করেনি। জয়ন্তিকাও তার অফিসারদের মাধ্যমে সেই দুইজনের ক্রিমিনাল রেকর্ড বের করে ফেলে, যে আগে তারা কোনো ক্রাইম করেছে কিনা, কিন্তু দেখা যায় এটাই ছিল তাদের প্রথম ক্রাইম।
এই জন্যই জয়ন্তিকা তাদের ওয়ার্নিংও দিয়ে দেয় যে এটা তোমাদের প্রথমবার, তাই তোমাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম। যদি এর পরের বার আবারও তোমরা ধরা পড়ো বা এমন কাজ করো তাহলে কিন্তু আর ছাড়বো না। তারা দুইজনও রাজি হয়ে যায়। ঠিক তখনই তার কাছে কল আসে এমএলএ তাকে সেই রিসোর্টের ব্যাপারে বলে। জয়ন্তিকাও সাথে সাথে একটা টিম নিয়ে রিসোর্টে চলে আসে আর সেই কেসটা টেক অফ করে নেয়। এরপরে ডেড বডিটা দেখার পরে জয়ন্তিকা অন্য একজন পুলিশ অফিসারকে বলে মেয়েটির পরিচয় বের করার জন্য। ঠিক তখনই রিসোর্টের একজন লোক জয়ন্তিকার কাছে আসে আর বলে এমএলএ স্যার নিশ্চয়ই আপনাকে বলেছে যে এই কেসটাতে যেন আমাদের রিসোর্টের নাম না আসে। জয়ন্তিকা বলে হ্যাঁ আমার কথা হয়েছে। এরপরেই জয়ন্তিকা তার টিমকে বলে এই রিসোর্টে যতজন স্টাফ, কর্মচারী এবং গেস্ট রয়েছে সবার ফোন নিয়ে নাও এবং কাউকে বাইরে যেতে দেবে না যতক্ষণ না আমি বলবো। জয়ন্তিকার টিম চলে যায় রিসোর্টের ভেতরে। দেখা যায় প্রথম রুমে এক দম্পতি ছিল যাদের সাথে তার ছেলেও ছিল। দ্বিতীয় রুমে ছিল অক্ষয় যে একজন বিজনেসম্যান আর সেখানে সেই রুমে সে একাই ছিল। তৃতীয় রুমে ছিল মদন যে তার গার্লফ্রেন্ড অঞ্জলির সাথে এখানে এসেছিল আর এটা তাদের একটা অ্যাফেয়ারের সম্পর্ক। আর এখানে তারা গোপনে একান্তের সময় পার করতে এসেছে। এর পরের রুমে দেখা যায় 4 জন ইউটিউবার ছিল যাদের মধ্যে 2 জন ছেলে আর 2 জন মেয়ে। পুলিশ তাদের সাথেই কথা বলে যে তারা 4 জন একটা রুমে কি করছে। তারা বলে তারা 4 জন ইউটিউবার, আসলে তারা প্র্যাঙ্ক ভিডিও বানায় আর এই জন্যই তারা নতুন লোকেশনে এসেছে যাতে করে নতুন নতুন মানুষের সাথে প্র্যাঙ্ক করে সেটার ভিডিও করতে পারে। যাই হোক, এরপরে পুলিশের টিম পরের রুমে চলে যায় যেটাতে ছিল শ্রুতি আর রাকসান। পুলিশ তাদের কাছেও আসে আর পুরো ঘটনা খুলে বলে তাদের মোবাইল নিয়ে যায়। যেহেতু রাকসান কালকে এই ক্রাইমটা হতে দেখে ফেলেছিল তাই সে অনেক ঘাবড়ে যায়। শ্রুতি এই বিষয়টা খেয়াল করে আর বলে তার কি হয়েছে, সে এত কেন ঘাবড়াচ্ছে, খুনটা তো অন্য একটা মেয়ের হয়েছে আর এতে তো আমাদের কোনো হাত নেই। রাকসান বলে না, আসলে খুনের কথা ভেবেই আমার ভয় হচ্ছিল। তারা দুজনেই সেখানে কথা বলছিল। এরপর রাকসান ওয়াশরুমে যায় ফ্রেশ হতে শুরু করে আর তখনই সে শুনতে পায় তার রুমের কেউ কলিং বেল বাজাচ্ছে। এক্স মিলিটারি অফিসার শিবারামান সেখানে এসে শ্রুতির সাথে সেই খুনের ব্যাপারে কথা বলতে শুরু করে। কিন্তু রাকসান যখন বাইরে এসে শিবারামানকে দেখে সে চমকে ওঠে, কারণ গতকাল রাতে এই শিবারামানকেই রাকসান সেই মেয়েটিকে খুন করতে দেখেছিল। শিবারামানের যে লাঠিটা ছিল যেটা সে ভর দিয়ে হাঁটে সেটার ভেতরেই আসলে লুকানো কাস্টমাইজ একটা গান ছিল আর যেটা দিয়েই সে মেয়েটিকে সে খুন করেছিল। তাই রাকসান তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে শ্রুতি শিবারামানকে বলে স্যার, আমরা তো এখানে হানিমুন করতে এসেছিলাম কিন্তু এরই মধ্যে একটা খুন হয়ে গেছে আর এই খুনের চক্করে আমাদের হানিমুনটা নষ্ট হয়ে যাচ্ছে। শিবারামান বলে বুঝতে পেরেছি, তোমাদের নতুন বিয়ে হয়েছে, তোমরা টেনশন করো না, কালকের মধ্যেই এই কেসটার সমাধান হয়ে যাবে আর তোমরাও সব ঠিকঠাকভাবে করতে পারবে। এরপরেই শিবারামান সেখান থেকে চলে যায় কিন্তু রাকসান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পুরোপুরি কনফিউজড হয়ে যায় এখন সে কি করবে, পুলিশকে বলবে না এই কথাটা এড়িয়ে যাবে, সেটাই ভাবতে থাকে। এদিকে রিসোর্টের ম্যানেজারের সাথে এমএলএ লোক কথা বলে আর বলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এতে আমাদের কোনো হাত নেই, আর ঘাবড়ে যেয়ে আবার এই রিসোর্টে যে এমএলএ সাহেবের টাকা পয়সা রয়েছে সেই ব্যাপারে বলে দিও না। ম্যানেজার বলে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। এরপরেই জয়ন্তিকা তার টিম নিয়ে চলে আসে ম্যানেজারের সাথে কথা বলতে। জয়ন্তিকা সেই ম্যানেজারকে জিজ্ঞেস করে আপনাদের এই রিসোর্টে কতগুলো ক্যামেরা রয়েছে। ম্যানেজার বলে আমাদের এই রিসোর্টের ভেতরে কোনো ক্যামেরাই নেই, শুধুমাত্র মেইন ডোরে একটা ক্যামেরা লাগানো রয়েছে। জয়ন্তিকা রেগে যায়, এত বড় একটা রিসোর্ট আর সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ম্যানেজার বলে আসলে ট্যুরিস্টদের প্রাইভেসি দেওয়ার লক্ষ্যেই আমরা রিসোর্টের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা লাগাইনি। জয়ন্তিকা বলে ঠিক আছে, এবার আমাকে বলো যে মেয়েটি খুন হয়েছে তুমি কি তাকে চেনো বা তার কোনো পরিচয় জানো? ম্যানেজার বলে না ম্যাডাম, সেই মেয়েটিকে এই প্রথম আমি দেখলাম, এর আগে আমি কখনো তাকে দেখিনি, তার ব্যাপারে আমি কিছুই জানি না। এছাড়া এই মেয়েটি তো আমাদের রিসোর্টের গেস্টও নয়, বাইরে থেকে কোথাও এসেছে, জানি না কিভাবে আসলো। তখনই জয়ন্তিকা বুঝতে পারে নিশ্চয়ই এই রিসোর্টের ভেতরের কেউ মেয়েটিকে রিসোর্টের ভেতরে নিয়ে এসেছে। এরপরেই জয়ন্তিকা প্রথমে সেই রিসোর্টের রেজিস্টার খাতা, এরপরে মেইন গেটের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে যাতে করে সে বুঝতে পারে কোন গেস্ট কখন এসেছিল এই রিসোর্টে আর সেই মেয়েটি কোনো গেস্টের সাথে এসেছিল কিনা। এরপরেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখানো হয় কে কখন কিভাবে এসেছিল। দেখা যায় প্রথমে এই রিসোর্টে রাকসান আর শ্রুতি এসেছিল আর এরপরেই সেই বিজনেসম্যান অক্ষয় এসেছিল।
যে একাই ছিল। আর এরপরে এসেছিল সেই 4 ইউটিউবার, আর অতঃপর এসেছিল মদন এবং তার গার্লফ্রেন্ড অঞ্জলি। দেখা যায় 4 ইউটিউবার এবং মদন আর অঞ্জলি প্রায় একই সময় এসেছিল। আর সেই 4 ইউটিউবারের মধ্যে একজন ছেলের অঞ্জলিকে অনেক পছন্দ হয়ে যায়। সে মদনের সামনেই তার সাথে লাইন মারতে থাকে। আর দেখা যায় সবার শেষে এসেছিল সে এক্স মিলিটারি অফিসার শিবারামান। আর এরপরেই সব গেস্ট যে যার মতো যার যার রুমে চলে যায় এবং তাদের কাজ করতে থাকে। মদন আর অঞ্জলি তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতেই যাচ্ছিল, তখনই রুমের কলিং বেল বেজে ওঠে। মদন বিরক্ত হয়ে দরজাটা খোলে। দেখা যায় সেখানে ছিল সেই 4 ইউটিউবার। যে ছেলেটি অঞ্জলিকে পছন্দ করে ফেলেছিল তার আজকে বার্থডে ছিল, আর তারা এখানে একটা বার্থডে পার্টি করতে চায় তার বার্থডে সেলিব্রেট করার জন্য। আর সেই পার্টিতে মদন আর অঞ্জলিকে তারা ইনভাইট করতে এসেছিল। যদিও মদন প্রথমে না করে দেয়, কিন্তু তারা অনেক জোরাজোরি করে। এরপরেই মদন বাধ্য হয়ে বলে ঠিক আছে, তারা দুজন চলে আসবে। আর এরপরেই তারা 4 জন চলে আসে শিবারামানকে ইনভাইট করার জন্য। কিন্তু শিবারামান বলে না না, আমি তো পার্টিতে আসতে পারবো না, তোমরাই পার্টি এনজয় করো। আসলে আমার ওষুধ খাবার সময় হয়ে গেছে, আমি তো এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। শিবারামান সেটাই করে। এদিকে দেখা যায় সেই রিসোর্টের বাকি কিছু গেস্ট এবং কিছু কর্মচারী সবাই মিলে সেই ছেলেটির একটা ছোটখাটো বার্থডে পার্টি করে। পার্টিতে তারা সবাই আনন্দ করছিল। এদিকে রিসোর্টের ম্যানেজার এই সব খবরাখবর এমএলএকে দিচ্ছিল যে কে আসলো কে গেল, তাদের পরিচয় কি, সবকিছু। এরপরেই দেখা যায় তাদের বার্থডে পার্টি শেষ হয়ে যায়। অন্যদিকে রাকসানও বাইরে এসেছিল, আর ঠিক ওই সময়টাতে সেই মেয়েটির খুন হয়। আর শিবারামানকে খুন করতে দেখে ফেলেছিল রাকসান। এরপরে ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে জয়ন্তিকা সেই রিসোর্টের গেস্ট এবং কর্মচারী সবাইকে ডাকে। জয়ন্তিকা সবাইকে বলে যে আমি জানি তোমাদের মধ্যে কেউই সেই মেয়েটিকে খুন করেছো, আমাকে বলো কে খুন করেছো, নয়তোবা আমি যদি বের করি তাহলে বিষয়টা ভালো হবে না। সেই রিসোর্টের সব কর্মচারী এবং গেস্টরাই বলে না না, সেই মেয়েটিকে তো আমরা চিনিই না, খুন করব কিভাবে? আর এই অপরিচিত মেয়েটাকে খুন করে আমরা কিই বা পাবো? প্লিজ আমাদের এখান থেকে যেতে দিন। সেই বিজনেসম্যান অক্ষয় বলে আমার মোবাইলটা দিয়ে দিন, আমার অনেক ইম্পর্টেন্ট কল আসার কথা, এছাড়া আমাকে যেতে হবে, গেটটাও খুলে দিন। জয়ন্তিকা রেগে যায় আর বলে না, ইনভেস্টিগেশন শেষ হবার আগে কেউ কোথাও যাবে না। ইনভেস্টিগেশন শেষ হবে, খুনি ধরা পড়বে, তারপরেই বাকি নির্দোষরা এখান থেকে ছাড়া পাবে। এরপরে জয়ন্তিকা বলে আমার মনে হচ্ছে তোমরা কেউ নিশ্চয়ই কিছু না কিছু জানো, কিন্তু ভয়ে বলতে চাচ্ছ না। যদি এমনটা হয় তাহলে পার্সোনালি মিট করে আমাকে বলতে পারো, আমি কারো নাম বাইরে আসতে দেব না। এদিকে দেখা যায় জয়ন্তিকার টিমের মধ্যে একজন কনস্টেবল আরও একজনের সাথে কথা বলছিল আর বলছিল তোমার কি মনে হয় আমাদের জয়ন্তিকা ম্যাডাম সব কেস ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করে? বাকি একজন বলে না না, আমার কাছে তেমন মনে হয় না, সে অতটাও সিনসিয়ার নয়, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে সে এই কেসটাতে অনেক বেশি ইনভেস্টিগেশন করছে। অন্য একজন কনস্টেবল বলে হয়তোবা এই কেসটার জন্য উপর থেকে বড় একটা অ্যামাউন্ট পাবে, আর এই জন্যই সে কেসটা নিয়ে এত বেশি সিরিয়াস। সেই পুলিশ অফিসাররা বলে হ্যাঁ ঠিকই বলেছ। ঠিক ওই সময়টাতে দেখা যায় জয়ন্তিকার কাছে হায়ার অফিসারের কল আসে। জয়ন্তিকার কাছে এই কেসের ব্যাপারে ডিটেলস জানতে চায়। জয়ন্তিকা সবকিছু বলার পরে সে হায়ার অফিসার বলে এই কেসটাকে বেশি দিন টানাটানি করো না, যে কোনো একজন অপরাধী বের করে তাকে ফাঁসিয়ে দিয়ে এই কেসটা তাড়াতাড়ি ক্লোজ করে দাও, সামনেই নির্বাচন। জয়ন্তিকা বলে ঠিক আছে। এরপরে জয়ন্তিকা তার টিমের একজন পুলিশ অফিসারকে ডাকে আর কুমারকে বলে সেই মেয়েটার পরিচয় শনাক্ত করো, যে করেই হোক, মেয়েটার নাম ঠিকানা কোথায় থেকে এসেছে, এখানে কি করছিল, সবকিছু খুঁজে বের করো। এছাড়া আশেপাশের পুলিশ স্টেশনে খোঁজ নাও যে কোনো মেয়ের মিসিং রিপোর্ট আছে কিনা। কুমার বলে ম্যাডাম এত কিছু বের করতে তো অনেক সময় লেগে যাবে। জয়ন্তিকা বলে আমাদের হাতে সময় নেই, উপর থেকে এমনিতেই অর্ডার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি কেসটা ক্লোজ করে দেবার জন্য, এখন তো খুনের 24 ঘন্টাও হয়নি, আর এরই মধ্যে প্রেশার আসা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ করো। এদিকে দেখা যায় রুমের ভেতরে রাকসানের কাছে শ্রুতি চলে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু রাকসানের মুড একেবারেই ভালো ছিল না, কারণ তার চোখের ভেতরে শুধু সেই খুনের দৃশ্য ভেসে উঠছিল। এছাড়া শিবরামানকেও তার চোখের সামনে থেকে সে সরাতে পারছিল না, আর এই জন্য শ্রুতিকে একটু হতাশ করেই সে বাইরে চলে আসে নিজের মুড ঠিক করার জন্য। সেখানে সে স্মোক করতে থাকে, আর ঠিক তখনই সেখানে মদন চলে আসে আর জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনি এই সময় বাইরে কেন, আপনারা তো হানিমুন করতে এসেছেন, কি ঘুম আসছে না? রাকসান ভাবছিল সে কি মদনকে এই ব্যাপারে কিছু বলবে,
নাকি বলবে না। আর অন্যদিকে রাকসান এই পুরো ঘটনাটা নিজের পেটের মধ্যে রেখে একেবারেই প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না। এদিকে ভয়ে সে পুলিশকেও কিছু বলতে পারছিল না। এই জন্য কিছুক্ষণ ভাবার পরে সে সিদ্ধান্ত নেয় মদনকে এই বিষয়ে জানাবে। আর সে বলতে শুরু করে। রাকসান বলে, কালকে রাতেও আমি সিগারেট খাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম, আর তখনই আমি নিজের চোখে সেই মেয়েটিকে খুন হতে দেখেছি। এটা শুনে মদন তো হতবাক হয়ে যায়। রাকসান বলে, সেই মেয়েটিকে আর কেউ নয়, সেই এক্স আর্মি অফিসার শিবারামান করেছে, আর এখন সে ভালো সাজার চেষ্টা করছে। মদন প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরে হাসে আর বলে, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তুমি কি রাতে ঘুমাওনি ঠিকঠাক মতো? তুমি যে বলছো শিবারামান খুনটা করেছে, ওই বৃদ্ধ লোক খুন করবে কিভাবে? সে তো নিজেই চলাফেরা করতে পারে না, একটা লাঠির সাহায্যে চলাফেরা করে। আমার মনে হয় তুমি একটু বেশি নেশা করে ফেলেছো। যাই হোক, আমাকে বলেছো এইসব কথা পুলিশকে বলতে যেও না, তাহলে পুলিশ উল্টো তোমাকেই সন্দেহ করবে। রাকসানও বুঝতে পারে না এখন কি করবে। এদিকে পরের দিন সকালবেলাতেই জয়ন্তিকা সেই রিসোর্টের গেস্টদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রথমে শুরু করে সেই 4 জন ইউটিউবারদের দিয়ে। জয়ন্তিকা তাদের জিজ্ঞেস করে যেদিন খুন হয়েছিল সেই রাতে তারা কি করছিল। তারা বলছিল, আমরা এখানে এসে সবকিছু প্রিপারেশন করছিলাম, আর আমাদের সাথে যে 2 জন মেয়ে এসেছিল তারা ভূত সেজে প্র্যাকটিস করছিল, যাতে করে এখানে থাকা বাকিদের ভয় দেখিয়ে আমরা প্র্যাঙ্ক ভিডিও শুট করতে পারি। আর যখনই আমরা প্র্যাঙ্ক করতে যাব ঠিক ওই সময়টাতে একটা গুলির আওয়াজ শুনতে পাই, আর এতে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। সবাই দৌড়ে রুমের দিকে যেতে শুরু করি, কিন্তু আমাদের ক্যামেরাম্যান পা পিছলে পড়ে যায়, আর তার ক্যামেরা আর চশমা সেখানেই পড়ে যায়। সে ক্যামেরাটা খুঁজে পেলেও চশমাটা আর খুঁজে পায় না, আর চশমা ছাড়া আমাদের সেই ক্যামেরাম্যান চোখে একেবারেই তেমন কিছু দেখতে পায় না। তারপরও ঝাপসা দৃষ্টিতে সে দেখতে পায় কোনো একটা লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের ক্যামেরায় কিছু রেকর্ড হতেও পারে, আমরা ভয়ে সেটা দেখিনি। জয়ন্তিকা জিজ্ঞেস করে, তোমাদের কি কাউকে সন্দেহ হয়? সেই 4 জন ইউটিউবার বলে, হ্যাঁ, আমার তো মনে হয় মদনই সেই মেয়েটাকে মেরেছে। জয়ন্তিকা বলে, কেন? 4 জন বলে, আসলে মদন আর অঞ্জলি, যদিও এখানে স্বামী স্ত্রীর পরিচয় উঠেছে, কিন্তু তাদের দেখে একেবারেই কাপল মনে হয় না। নিশ্চয়ই তারা অ্যাফেয়ারে রয়েছে আর এখানে সময় পাস করতে এসেছে, আর হয়তোবা মদনের সাথে সেই মেয়েটিরও অ্যাফেয়ার ছিল। যাই হোক, জয়ন্তিকা এবার মদনকে ডাকে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে অঞ্জলিকেও ডাকা হয়। জয়ন্তিকা তাদের জিজ্ঞেস করে, তোমরা যদি কিছু জেনে থাকো বলে দাও। তখন মদন আর অঞ্জলি দুজনেই স্বীকার করে যে তারা দম্পতি নয়, তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে, আর এখানে তারা একান্তে সময় কাটাতে এসেছে মাত্র। এছাড়া তারা আর কিছুই জানে না। এছাড়া যেদিন খুন হয়েছে সেই রাতে তো আমরা বাইরেই বের হইনি, আপনি চাইলে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। এরপরে মদন যে লোকটা ফ্যামিলি নিয়ে এখানে এসেছিল তার কথা বলতে থাকে আর বলে, আমার তো ওই লোকটাকে সন্দেহ হয়। জয়ন্তিকা বলে, কেন? বলে, লোকটা একেবারে চুপচাপ স্বভাবের, তাকে দেখলেই মনে হয় সে কিছু লুকাচ্ছে। জয়ন্তিকা ডেভিডকে জিজ্ঞেস করে যেদিন খুন হয়েছে সেই দিন রাতে সে কি করছিল। ডেভিড বলে, আসলে এখানে আসার পরে খাবার খেয়ে আমার পেটটা কেমন জানি করছিল, এই জন্য আমি বারবার ওয়াশরুম থেকে রুম আর রুম থেকে ওয়াশরুমে যাচ্ছিলাম। কিন্তু আপনি আমাকে এইসব কথা কেন জিজ্ঞেস করছেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? ম্যাডাম, আমি একজন সাধারণ লোক যে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। আমাকে নিয়ে সন্দেহ করে কোনোই লাভ নেই, কিছুই পাবেন না। বরঞ্চ আপনি এমন একজনকে সন্দেহ করুন যার আগে পিছে কেউ নেই। এটা শুনেই জয়ন্তিকার মনে পড়ে অক্ষয়ের কথা, কারণ অক্ষয় একজন বিজনেসম্যান আর সে এখানে একেবারে একা এসেছিল। এরপরে জয়ন্তিকা অক্ষয়কে তার কাছে ডাকে এবং জিজ্ঞেস করে যে রাতে খুন হয়েছিল সে রাতে সে কি করছিল। অক্ষয় বলে, আমি তো আমার রুমেই ছিলাম, আর আমি তো এখানে ব্যবসায়ের কাজ আর ভ্যাকেশনের জন্য এসেছি। আপনি চাইলে আমার ব্যাকগ্রাউন্ড সার্চ করতে পারেন, কিছুই পাবেন না। এটা শোনার পরে জয়ন্তিকা অবাক হয়ে যায় যে রিসোর্টের কেউ কিছু জানে না। এছাড়া জয়ন্তিকার আরও একটা বিষয় খটকা লাগে, এই রিসোর্টের গেস্টরা একে অপরকে সন্দেহ কেন করছে। সবার শেষে রাকসানকে ডাকা হয়, রাকসানকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু রাকসান ভয়ে কিছুই বলে না। কিন্তু তার মনের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছিল যে সে কি করবে, সবকিছু জানার পরেও পুলিশকে বলবে না, এটা তো হতেই পারে না। এই জন্য রুমের ভেতরে এসে সে কিছুক্ষণ ভাবে আর ঠিক করে নেয় এবার সে সবকিছু বলে দেবে। এই জন্য একটা পেপারে সবকিছু লেখে আর ঠিক করে এই পেপারটা পার্সোনালি কোনোভাবে সে জয়ন্তিকার কাছে পৌঁছে দেবে। সেই সুযোগের সন্ধানেই সে রুম থেকে বাইরে বের হয়ে আসে আর সুযোগ খুঁজতে থাকে আর কখন জয়ন্তিকাকে সে একা পাবে আর এই কাগজটা তার হাতে দিয়ে দেবে। কিন্তু তখনই অক্ষয় তাকে দেখে ফেলে যে রাকসান একটা কাগজের টুকরো নিয়ে বসে রয়েছে। তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে হাতে একটা কাগজের টুকরো নিয়ে কেন বসে রয়েছো? রাকসান বলে, এটা ফেলে দেওয়ার জন্য। অক্ষয় বলে, ডাস্টবিন ওইদিকে, চলো যাই। এভাবে তারা কথাই বলছিল, ঠিক তখনই সেখানে শিবারামান চলে আসে।
আর রাকসানের সাথে কথা বলতে শুরু করে। শিবারামানকে দেখে রাকসান অনেক ভয় পেয়ে যায় আর সেই কাগজের টুকরোটা মুখে দিয়ে ফেলে। শিবারামান রাকসানের কাছে আসে আর বলে, তুমি আমার সাথে একটু চলো, তোমার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। যদিও রাকসানের অনেক ভয় করছিল, কিন্তু তারপরও সে শিবারামানের সাথে যায় তার রুমের ভেতরে আসার পরেই শিবারামান তার দিকে তার লাঠিটা পয়েন্ট আউট করে। আর এতে রাকসান অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তো জানতো এই লাঠির ভেতরেই একটা গান লুকানো রয়েছে, যেটা দিয়ে সেই মেয়েটিকে সে মেরে ফেলেছিল। শিবারামান বলে, আসলে তোমাকে আমি কিছু বলতে চাই। সেই রাতে আমি সেই মেয়েটিকে খুন করেছি। আসলে সেই মেয়েটিকে প্রথমে আমি টর্চার করি, এরপরে আমার গাড়ির ডিকিতে ভরে আমি এখানে নিয়ে আসি, আর এরপরে সুযোগ বুঝে আমি তাকে গুলি করে মেরে ফেলি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমি যে সব কাজ করেছি কেউ আমাকে হয়তোবা দেখে ফেলেছে, আর আমি এখন সেই সাক্ষীকেও মেরে ফেলতে চাই। রাকসান তো এটা শোনার পরে প্রচন্ড ভয় পেয়ে যায় আর আমতা আমতা করতে বলে, এসব কিছু আপনি আমাকে কেন বলছেন? শিবারামান বলে, আসলে তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, এই জন্য মনে চাইলো যে আমি তোমাকে সব বলে দেব, তাই বলে ফেললাম। তুমি টেনশন করো না, তোমার কিছু হবে না। রাকসান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভাবে হয়তোবা শিবারামান তাকে দেখেনি। এরপরে শিবারামান বলে, তুমি কি আমাকে ছোট্ট একটা কাজ করে দিতে পারবে? রাকসান ভয়ে রাজি হয়ে যায়। এদিকে একজন কনস্টেবল একটু ঝাড়ের কাছে আসে প্রস্রাব করার জন্য, কিন্তু তখনই সে একটা গন্ধ পায়। একটু সামনে যে এমন কিছু দেখে যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে যে তার পুরো টিমকে সেখানে ডেকে নিয়ে আসে। জয়ন্তিকাও সেখানে আসে। এদিকে শিবারামান রাকসানকে এত ভয় দেখালো, কোনো কিছু বলতে নিষেধ করলো, কিন্তু তারপরও রাকসান যে পুলিশকে সবকিছু বলে দেয়। এরপরে রাকসান শ্রুতির কাছে আসে, তার সাথে ঘনিষ্ঠ হয়ে বলে, এখন আমার খুব শান্তি লাগছে, স্বস্তি লাগছে। আমি পুরোপুরি উলটপালট হয়ে গিয়েছিলাম। এদিকে দেখা যায় শিবারামানের রুমে পুলিশ চলে এসেছিল। পুলিশ বলে, আমরা আপনার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছি, আপনি আমাদের সাথে চলুন, আপনাকে অ্যারেস্ট করা হলো। শিবারামান বলে, ঠিক আছে। সেও একেবারে ঠিকঠাকভাবেই পুলিশের সাথে যেতে শুরু করে, কিন্তু রুম থেকে বের হবার পরেই সে বলে তাকে একটু সময় দেবার জন্য। এটা বলে শিবারামান রাকসানের রুমের দিকে আসে এবং তার রুমের ভেতরে ঢুকেই তার লাঠির সেই বন্দুকটা দিয়ে রাকসান এবং শ্রুতিকে খুন করে ফেলে। আর তখনই আমরা জানতে পারি সেটা ছিল রাকসানের একটা দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নটা দেখে ভয়ে আঁতকে ওঠে। এদিকে পুলিশকে আমরা দেখেছিলাম যারা কিছু একটা দেখে অবাক হয়ে গিয়েছিল। আসলে সেটা ছিল একটা মৃত প্রাণী। জয়ন্তিকা এটা দেখে সেই কনস্টেবলের উপরে রেগে যায় আর বলে, আমরা তো ভেবেছিলাম তুমি কি না কি দেখে ফেলেছো, এই জিনিস দেখার জন্য আমাদের এভাবে ডেকে এনেছো, শুধু শুধু সময়টাই নষ্ট করলে। এদিকে রাকসান কোনোভাবেই আর স্থির থাকতে পারছিল না, এই জন্য সে সব ভয় কাটিয়ে জয়ন্তিকার কাছে চলে আসে। যখনই সে শিবারামানের ব্যাপারে কিছু বলতে যাবে, ঠিক ওই সময়টাতে শিবারামান সেখানে চলে আসে আর বলে, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? আমি তো শ্রুতিকে খুঁজে বেড়াচ্ছি, ও কোথায়? ও কি রুমে আছে? আমি ওর সাথে একটু রুমে কথা বলতে যাচ্ছি। অর্থাৎ ইনডিরেক্টলি সে রাকসানকে থ্রেট দিচ্ছিল। রাকসানও বিষয়টা বুঝতে পেরে যায় যে সে যদি পুলিশকে সত্যি বলে দেয় তাহলে শিবারামান শ্রুতিকে মেরে ফেলবে, আর এই জন্য জয়ন্তিকার কাছ থেকে কথা ঘুরিয়ে সেখান থেকে চলে আসে। সিন কাট হয়ে যায়। সেই রিসোর্টের ম্যানেজারের কাছে বিজনেসম্যান অক্ষয় আসে আর জিজ্ঞেস করে, এতে আমার কোনো সমস্যা হবে না তো? ম্যানেজার বলে, না না, তোমার কোনো সমস্যা হবে না, তুমি একেবারে নিশ্চিন্তে থাকো, আমি সবকিছু ম্যানেজ করে নেব। সে এই কথাগুলো খুব ফিস ফিস করে বলছিল। এছাড়া সে আরও বলে, কিন্তু তার আগে তুমি বারবার আমার কাছে আসা বন্ধ করো, আর এভাবে যদি তুমি আমার কাছে এসে এসব কথা বারবার বলতে থাকো নিশ্চয়ই পুলিশের চোখে পড়ে যাবে, আর পুলিশ সন্দেহ করতে শুরু করবে। তাদের এই কথা শুনে আমরা বুঝতেই পারি নিশ্চয়ই তাদের ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে রাকসান রুমের ভেতরে আসার পরেই সে দেখতে পায় শ্রুতি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু তার চোখ থেকে তো ঘুম উড়ে গিয়েছে। সেই রাতের পরে থেকে সে নিশ্চিন্তে খেতে পারছে না, বসতে পারছে না, শ্রুতিকে সময় দিতে পারছে না। এছাড়া অন্যদিকে আবার সেই খুনি শিবারামান তার উপরে 24 ঘন্টা নজর রাখছে। সে কি করবে, তার সাথে কি হবে, সে আসলে কিছুই বুঝতে পারছে না। রাকসান ভাবে যে এভাবে আর চলতে পারে না, এই জন্য সে চলে যায় সরাসরি শিবারামানের কাছে আর বলে, স্যার, সেই রাতে আপনি যখন সেই মেয়েটিকে খুন করছিলেন আমিই দেখে ফেলেছি আপনাকে। আপনি এত কিছু করার পরেও আর একটা নিষ্পাপ মেয়েকে এভাবে নির্মমভাবে খুন করার পরেও কিভাবে এত নিশ্চিন্তে রয়েছেন, যেখানে আমার রাতের ঘুম উড়ে গেছে, মনের শান্তি নষ্ট হয়ে গেছে। তখনই শিবারামান হেসে বলে, তোমাকে কে বলল ওই মেয়েটি নিষ্পাপ? এটা শুনে অবাক হয়ে যায় রাকসান।
এরপরে শিবারামান তার অতীতের ঘটনা বলতে থাকে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখানো হয় শিবারামান মিলিটারিতে ছিল, আর এরপরেই তার বিয়ে হয় সুন্দরী এক মেয়ে মাদির সাথে। তাদের সংসারটা খুব ভালোই চলছিল, সুখে শান্তিতে দিন কাটছিল, তারা একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু বিয়ের কয়েক বছর কেটে যাবার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। এই বিষয়টা তাদের অনেক ভাবা ছিল। এরপরে তারা ধীরে ধীরে অনাথ আশ্রমে যেতে শুরু করে, আর সেখানের অনাথ বাচ্চাদের সাথে সময় পার করতে শুরু করে। আর এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে সময় বছর পার হয়ে যায়। শিবারামানও মিলিটারি থেকে রিটায়ার্ড নিয়ে নেয়। তারা বৃদ্ধ দম্পতি ছিল, কিন্তু তারপরও তাদের ভেতরে ভালোবাসা এক বিন্দুও কমেনি। শিবারামান আর মাদি একে অপরের সাথে একা সুখেই ছিল। কিন্তু দেখা যায় একদিন মোহন তার সাথে দেখা করতে আসে, আর এই মোহন শিবারামানের ছোটবেলার বন্ধু। মোহন তার সাথে তাদেরই গ্রামের এক ছেলেকে নিয়ে আসে, যার নাম কার্তিক। কার্তিক এখানে এসেছিল কাজের খোঁজে। সবকিছু শোনার পরে শিবারামান বলে, কিন্তু এখন তো কোনো চাকরির খালি নেই, চাকরির পোস্ট খালি হলে আমি অবশ্যই ওকে চাকরি দিয়ে দেব। এটা শুনে মোহন আর কার্তিকের মনটা একটু খারাপ হয়ে যায়। তখনই শিবারামান বলে, যতদিন না কোনো পোস্ট খালি হচ্ছে, কার্তিক চাইলে আমাদের বাসায় থাকতে পারে। এটা শুনে মোহন খুশি হয়ে যায় যে অবশেষে শিবারামান কার্তিককে সাহায্য করতে রাজি হয়ে গেছে। মোহন তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। কার্তিক তাদেরই বাসায় থাকতে থাকে এবং তাদের সব কাজে সাহায্য করতে থাকে। আর এভাবে কার্তিক শিবারামান এবং মাদির মন জয় করে নেয়। কার্তিক সেই পরিবারেরই একটা অংশ হয়ে ওঠে। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ করে একদিন মাদি অসুস্থ হয়ে যায়। কার্তিক এটা দেখার সাথে সাথে মাদিকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে তার জীবন বেঁচে যায়। এতে শিবারামান অনেক খুশি হয়। এরও কিছুদিন পরে কার্তিক তার গার্লফ্রেন্ড কাবিয়াকে সেই বাড়িতে নিয়ে আসে, আর শিবারামান কাবিয়াকে দেখার সাথে সাথে সবকিছু বুঝে যায়। কার্তিককে জিজ্ঞেস করে, ও এটা তোমার প্রেমিকা তাই তো? কিন্তু তোমাদের পরিবার কি এটা জানে যে কাবিয়া এখানে এসেছে? তখনই কাবিয়া বলে, না আঙ্কেল, এখনো আমাদের বাসায় কেউ জানে না। আসলে কার্তিকের যখনই চাকরি হয়ে যাবে তখনই আমি আমার পরিবারকে কার্তিকের বিষয়টা জানাবো। তখন কিন্তু আমাকে সাহায্য করতে হবে আপনার। শিবারামান বলে, ঠিক আছে, কার্তিক তো আমার ছেলের মতোই, আমি তোমাদের সাহায্য করব। তোমাদের বিয়ের ব্যাপারে তোমাদের পরিবারের সাথে কথাও বলবো। এরপরেই কার্তিক কাবিয়াকে নিয়ে মাদির কাছে চলে যায় আশীর্বাদ নেয়ার জন্য। মাদি ও কাবিয়াকে দেখে অনেক খুশি হয়, তাদের মন ভরে আশীর্বাদ করে। সেখানে তারা কিছুক্ষণ গল্পগুজব করে। এরপরেই কার্তিক কাবিয়াকে নিজের রুমে নিয়ে আসে দেখানোর জন্য। তখন কাবিয়া বলে, আরে বাহ কার্তিক, এই বাড়িটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তার উপরে পুরো বাড়িতে শুধু দুইজন মাত্র বৃদ্ধ লোক রয়েছে। এছাড়া মাডিয়ান্তি তো দেখিয়ে দিল তার আলমারিতে অনেক স্বর্ণ রয়েছে। চলো সেখান থেকে কিছু স্বর্ণ চুরি করে আমরা এখান থেকে চলে যাই, এতে করে আমাদের ভবিষ্যৎটা একেবারে সেট হয়ে যাবে। কথাটা শুনে চমকে ওঠে কার্তিক আর বলে, কি বলছে সব? আঙ্কেল আর আন্টি আমার মা বাবার মতো, তারা আমাকে নিজের ছেলের মতোই বিশ্বাস করে, আমাকে এখানে থাকতে দিয়েছে। তাদের জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি এমনটা করতে পারবো না। কিন্তু কাবিয়া তাকে বোঝায়, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। তোমার চাকরি হওয়ার পরে না হয় আমরা বিয়ে করে নিলাম, কিন্তু তারপর আমাদের ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমাতে জমাতে অনেক বছর লেগে যাবে। এতে করে আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। তো জীবনটা উপভোগ করার জন্য আর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা যদি একটু শর্টকাট পথ বেছে নিই তাহলে ক্ষতি কি? তারা দুইজন বৃদ্ধ মানুষ, এত টাকা পয়সা আর গহনা দিয়ে কী বা করবে? সবকিছু শোনার পরে কার্তিকও রাজি হয়ে যায়। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তেমনটাই। কার্তিক বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এরা দুইজন বৃদ্ধ দম্পতি, এরা এত টাকা পয়সা গহনা দিয়ে কী বা করবে? চলো গহনা আর টাকা পয়সা নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই, আর কিছু টাকা পয়সা আর গহনা রেখে যাব, যাতে করে এদের কোনো প্রবলেম না হয় চলাফেরা করতে। সেই রাতেই দেখা যায় শিবারামান একটা কাজে অন্য শহরে যায়, আর যাবার আগে মাদিকে বলে, আমি তাড়াতাড়ি ফিরে আসব, তুমি নিজের খেয়াল রেখো। অনেক রাতে মাদি তাকে কল করে আর বলে, আপনি কখন আসবেন? শিবারামান বলে, আসলে এখানের মিটিং এখনও শেষ হয়নি, আরও একটু সময় লাগবে, তাই আজকে হয়তো আমি ফিরতে পারবো না, কালকে সকালের মধ্যে আমি ফিরে আসব। তুমি ভয় পেও না, রিল্যাক্সে ঘুমিয়ে পড়ো, আর তোমার যদি কিছু লাগে কার্তিক তো আছেই, কার্তিক তোমাকে সাহায্য করবে। মাদিও ফোন রাখার পরে সব কাজ শেষ করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগটাই তারা কাজে লাগায়, অর্থাৎ কার্তিক আর কাবিয়া, তারা সেই সুযোগের অপেক্ষায় ছিল। এরপরে তারা সেই রুমে চলে আসে যেখানে আলমারি ভর্তি টাকা পয়সা ছিল।
আর তাদের আলমারি খুঁড়তে একটুও কষ্ট হয় না, কারণ কার্তিক এতদিনে এই বাড়ির খুঁটিনাটি সবকিছুই জেনে ফেলেছিল, যার ফলে সহজেই তারা চাবিটা পেয়ে যায় আর সেই আলমারি থেকে টাকা পয়সা আর গহনা বের করতে শুরু করে। কিন্তু তাড়াহুড়া করতে যেয়ে তাদের হাত থেকে কিছু একটা পড়ে যায়, যার ফলে একটা শব্দ হয়। এখানে তাদের মধ্যে একটা ঝামেলাও হয়েছিল। কার্তিক বারবার বলছিল এখান থেকে পুরো টাকা আর গহনা তারা নেবে না, কিছু রেখে যাবে মাদি এবং শিবারামানের জন্য, কিন্তু কাবিয়া রাজি হচ্ছিল না। এদিকে শব্দ শুনে মাদির ঘুম ভেঙে যায়। সে সেখানে আসতেই সবকিছু দেখে ফেলে। কাবিয়া আর কার্তিককে টাকা পয়সা আর গহনা সমেত সে দেখে ফেলে আর পুরো বিষয়টাও বুঝেও যায়। মাদি সবকিছু দেখার পরেও তেমন কোনো রাগ করে না, শুধু তাকে জিজ্ঞেস করে তোমরা এগুলো কি করছো। এই কথা শোনার পরে একেবারে ইমোশনাল হয়ে পড়ে কার্তিক, কান্নায় ভেঙে পড়ে আর বলে মাঝি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে লোভে পেয়ে বসেছিল, আমি এমনটা আর কখনো করব না, কিন্তু প্লিজ এই কথাটা আপনি স্যারকে বলবেন না, স্যার জানলে আমাকে এখান থেকে বের করে দেবে, আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তখনই মাদি তাকে শান্ত করে আর বলে টেনশন করো না, এমন কিছুই হবে না। ঠিক ওই সময়টাতে কাবিয়া পাশ থেকে কিছু একটা দিয়ে মাদির মাথায় আঘাত করে, এতে করে মাদি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখার পরে কার্তিক তো পুরোপুরি শকড হয়ে যায় আর রেগে যায় কাবিয়ার উপরে, বলে তুমি এটা কি করলে, আমি তো মাঝিকে বোঝাচ্ছিলাম, শান্ত করছিলাম। কাবিয়া বলে কোচো হবে, আমরা যদি তাকে এভাবেই ছেড়ে দিতাম তাহলে সে স্যারকে পুরোপুরি বিষয়টা বলে দিত আর সে পুলিশ ডাকতো, আমাদের জেলে পাঠিয়ে দিত, আর আমি এখন কোনোভাবেই জেলে যেতে চাই না, তুমি ওনাকে মেরে ফেলো। এটা শুনে কার্তিক পুরোপুরি অবাক হয়ে যায়, সেখানে বসেই কাঁদতে শুরু করে। তারপরও পুলিশে ধরা পড়ার ভয়ে কার্তিকও রাজি হয়ে যায় মাদিকে মেরে ফেলার জন্য। এরপরেই কার্তিকের পা মাদির গলার ভেতর রাখে আর শ্বাসরোধ করে তাকে সেখানেই মেরে ফেলে দুজনে। এরপরে তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। সকালবেলা যখন শিবারামান ফিরে আসে, বাড়ির মাঝখানটাতে মাদির লাশ ওভাবে পড়ে থাকতে দেখে একেবারেই কান্নায় ভেঙে পড়ে শিবারামান। আর তার বুঝতে 1 মিনিটও সময় লাগে না এই কাজটা করেছে কাবিয়া এবং কার্তিক। এছাড়া শিবারামান দেখতে পায় সেই আলমারিতে তাদের যে টাকা পয়সা গহনা ছিল তার কিছুই নেই, আর এতে করে 2 2 4 করে পুরো ঘটনাটা মিলিয়ে ফেলে শিবারামান। পুলিশ সেখানে চলে আসে, কেসের ইনভেস্টিগেশন করতে থাকে। খবর পেয়ে তার বন্ধু মোহনও চলে আসে, তাকে সান্ত্বনা দিতে থাকে আর দোষটা নিজের কাঁধে নেয়, বলে আমার জন্যই তোমার আজকে এই পরিস্থিতি, আমি যদি কার্তিককে এখানে নিয়ে না আসতাম তাহলে নিশ্চয়ই তোমাকে এই দিনটা দেখতে হতো না। শিবারামান বলে না না, এতে তোমার কোনো দোষ নেই, তুমিও তো আর ওকে পার্সোনালি চেনো না, আর আমি ওর ভালোর জন্যই ওকে এখানে রেখেছিলাম, কিন্তু যা হবার হয়ে গেছে, হয়তো এমনটাই আমার ভাগ্যে লেখা ছিল। এদিকে পুলিশ শিবারামানের স্ত্রী মাদির খুনের কেসটা তদন্ত করছিল। এছাড়া কাবিয়া আর কার্তিকের মিসিং রিপোর্টটাও লিখিয়েছিল সে। এই জন্য শিবারামান একদিন পরপরই পুলিশ স্টেশনে ফোন করে আর সেই কেসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেসের কোনো আপডেট না পাওয়াতে শিবারামান রেগে যায় আর বলে আমার স্ত্রীর খুনিরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আর আপনারা তাকে এখন পর্যন্ত ধরতেই পারলেন না, আপনাদের ডিপার্টমেন্ট আসলে কিভাবে কাজ করে। এতে পুলিশও রেগে যায় আর বলে স্যার আমরা আমাদের ইনভেস্টিগেশন করছি, আর এটা আপনাদের আর্মি নয় যে সামনে শত্রু আসলো আর তাকে গুলি করে দিলাম, কেস খতম। এটা খুনের কেস, এখানে সাক্ষী প্রমাণ সবকিছুই লাগে আর এর জন্য সময় লাগে। আমরা যখনই এই কেসে কোনো ক্লু খুঁজে পাবো আপনাকে জানাবো। আপাতত আপনি এরকম বারবার থানায় ফোন করে বিরক্ত করাটা বন্ধ করুন, এতে করে আপনার এবং আমার দুজনের সময়ই নষ্ট হচ্ছে। এই কথাটা শুনে শিবারামানের মনটাই খারাপ হয়ে যায়। সে ভাবে পুলিশ হয়তো এই কেসটাকে একেবারেই সিরিয়াসলি নিচ্ছে না। এই জন্য শিবারামান তার একজন পরিচিত সিনিয়র অফিসারকে কল করে, কিন্তু সেই পুলিশ অফিসারও তার কথায় তেমন গুরুত্ব দেয় না এবং পুলিশের তদন্তেও কোনো অগ্রগতি দেখে না। এতে শিবারামান পুরোপুরি বুঝে যায় এই কেসটাতে তারা একেবারেই ঢিলে ঢালাভাবে কাজ করছে। তো বেশ কিছুদিন পরে শিবারামান একদিন কোথাও যাচ্ছিল আর তখনই হঠাৎ করেই শহরের ভেতরে সে কাবিয়াকে দেখতে পায়। কাবিয়াকে আবার দেখার পরে তার ভেতরে থাকা রাগ আবারও জেগে ওঠে, তার স্ত্রীর কথা মনে পড়ে আর সবকিছু মিলিয়ে সুবিধামতো জায়গায় সে কাবিয়াকে আক্রমণ করে বসে, তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপরেই তাকে টর্চার করে, গাড়ির ডিকিতে করে এই রিসোর্টে নিয়ে আসে আর সেখানেই তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু শিবারামান তখনও মনের শান্তি পাচ্ছিল না, কারণ এখনও তার প্রতিশোধ পূর্ণ হয়নি। কার্তিক এখনও ছিল, সে কাবিয়ার সাথে ছিল না, যার ফলে সে এখনও বেঁচে আছে। এরপরেই দেখা যায় শিবারামান কল করে তার বন্ধু মোহনকে আর সবকিছু খুলে বলে যে আমি সেই মেয়েটাকে খুন করে ফেলেছি। মোহন সবকিছু শোনার পরে বলে হ্যাঁ তুমি ভালোই করেছো, আর এটাই ওদের প্রাপ্য শাস্তি, তুমি টেনশন করো না, কাবিয়া যেহেতু পাওয়া গেছে কার্তিককেও পাওয়া যাবে। তুমি এক কাজ করো, কাবিয়াকে যে মেরে ফেলেছো
তার যেন কোনো প্রমাণ না থাকে, পুলিশ যেন কোনোভাবে বিষয়টা জানতে না পারে। এরই মাঝে আমাদের দেখানো হয় শিবা রহমান সেই রাতে যখন কাবিয়াকে খুন করছিল তখন সে দেখে ফেলে যে রাকসান তাকে দেখে ফেলেছে, আর এই জন্যই সে পরের দিন এসে শ্রুতির সাথে কথা বলে যাতে ধীরে ধীরে সে রাকসানকে থ্রেট দিতে পারে, আর সে যেন কোনোভাবে এই কথাগুলো কাউকে না বলে। ঘটনা বর্তমানে চলে আসে। সবকিছু শোনার পরে রাকসান বলে, এখন কি আপনি কার্তিককে খুঁজে পেয়েছেন? ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। শিবা রহমান দেখা যায় কার্তিককে কল করেছিল এবং কার্তিকের লোকেশন জানার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে। এছাড়া সে সাবধানে কার্তিকের সাথে কথা বলে আর বলে, কি অবাক হচ্ছে তো, ভয় পাচ্ছ তো, তোমার কাবিয়া আর এই পৃথিবীতে নেই, আর কয়েকদিনের মধ্যে তুমিও থাকবে না, আমি তোমাকেও শেষ করে ফেলবো। যখনই তুমি কাবিয়াকে দেখতে আসবে ওই দিনই হবে তোমার জীবনের শেষ দিন, আমি তোমাকে খুন করে ফেলবো। সবকিছু শোনার পরে কার্তিক বলে, কে বলেছে আমি কাবিয়ার লাশ দেখতে যাব? তোমার বাড়ি থেকে আনা টাকা এবং গহনা আমার কাছে রয়েছে। এত টাকা আর গহনা থাকলে একটা মেয়ে গেলে তাতে কি, আরও একটা আসবে, আর কখনো তুমি খুঁজেই পাবে না যে আমি কোথায় আছি, তাই আমাকে মারার চিন্তা বাদ দিয়ে দাও। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। শিবা রহমান বলে, আমার কাছে আরও একটা বুলেটই রয়েছে, যে বুলেটটা আমি কার্তিকের বুকের ভেতরে ঢোকাতে চাই। সেই দিন কথা বলার পরে আমি ওর লোকেশনটা ট্রেস করে ফেলেছিলাম কথায় কথায়, কিন্তু আমি জানি কার্তিক আর সেখানে নেই, সেখান থেকে অন্য কোথাও চলে গেছে। আমি যদি কার্তিকের আগের লোকেশনে যাই সেখান থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমি ঠিক কোনো না কোনো ক্লু খুঁজে পেয়ে যাব, যেখান থেকে আমি বের করতে পারবো যে কার্তিক কোথায় গেছে। কারণ কার্তিক অনেক বেশি ওভার কনফিডেন্স ছিল, আর অনেক বেশি আত্মবিশ্বাসের ফলে সে নিশ্চয়ই কোনো না কোনো ভুল করে প্রমাণ রেখে যাবে, আর আমি ওকে ধরেও ফেলবো। এদিকে জয়ন্তিকাকে দেখা যায় কাবিয়ার লাশের পোস্টমর্টম করার পরে জানতে পারে তাকে যে বুলেটটা দিয়ে খুন করা হয়েছে সেটার মডেলটা খুবই পুরাতন, এটা আসলে আর্মি অফিসিয়ালের গানে থাকে। আর এই কথা শোনার পরে জয়ন্তিকার পুরোপুরি সন্দেহ চলে যায় শিবা রহমানের উপরে, কারণ সে তার ডিটেলস দেখে জানতে পেরেছিল শিবা রহমান একজন এক্স মিলিটারি অফিসার। জয়ন্তিকা সরাসরি শিবা রহমানের কাছে চলে আসে আর জিজ্ঞেস করে, সেই মেয়েটাকে কি আপনিই খুন করেছেন? শিবা রহমান একেবারে নির্দ্বিধায় স্বীকার করে নেয়, হ্যাঁ আমি কাবিয়াকে খুন করেছি, যার ফলে কেসটা এখানেই সমাধান হয়ে যায়। জয়ন্তিকা যেহেতু খুনিকে পেয়েই গিয়েছিল তাই রিসোর্টের বাকি গেস্টগুলোকে সে ছেড়ে দেয়, সবাই যার যার মতো সেখান থেকে বের হয়ে যায়। সেই পরিবারটা যখনই সেখান থেকে যাচ্ছিল তখনই তাদের যে ছেলেটি ছিল সে অজ্ঞান হয়ে যায় হঠাৎ করেই। ডেভিড এবং তার স্ত্রী ভয় পেয়ে যায়, মদনও এটা দেখে, কিন্তু অদ্ভুতভাবে মদন তাদের সাহায্য না করে উল্টো রিসোর্টের ভেতরে চলে যায়। এদিকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় আর সেই ছেলেটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে যেহেতু সেই খুনের কেসটি সমাধান হয়ে গিয়েছিল তাই এই ব্যাপারটা একেবারে শান্ত হয়ে যায়, যার ফলে রিসোর্টে থাকা এমএলএর টাকা পয়সার খবরটাও বাইরে আসে না। অন্যদিকে এমএলএর বাড়িতে কোনো রেডও পড়ে না। এর ফলে এমএলএ একটু শান্ত হয়ে বিশ্বাস করে নেয় ইনকাম ট্যাক্সের অফিসাররা আর রেড করবে না, এই জন্য সে রিসোর্টে চলে আসে আর রিসোর্টের ম্যানেজারকে বলে, আমার সব প্রপার্টিগুলো আমার বাড়িতে শিফট করে দাও। এমএলএর লোক এবং রিসোর্টের ম্যানেজার মিলে যখন সেই টাকা পয়সার সম্পত্তিগুলো নিয়ে আসতে যাবে তখন তারা হতবাক হয়ে যায়, কারণ তারা যেগুলো সেখানে রেখেছিল সেগুলো সেখানে ছিল না। আর এটা যখন এমএলএকে জানানো হয় এমএলএও প্রচণ্ড অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। আসলে তারা সেই টাকা পয়সা আর গহনা আর প্রপার্টি পেপারগুলো তারা সেই রিসোর্টের চিমনির ভেতরে রেখে দিয়েছিল যাতে কারো সন্দেহ না হয় এবং কেউ খুঁজেও না পায়। এদিকে এমএলএ প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে সেই রিসোর্টের ম্যানেজারকে উঠিয়ে নিয়ে আসে। এরপরই দেখা যায় অঞ্জলি আর মদনকে কয়েকটা ব্যাগ নিয়ে একটা জায়গায় আসে, আর সেখানে আমরা শকিং একটা ব্যাপার দেখতে পাই। সেখানে সেই রিসোর্টের বাকি গেস্টরাও ছিল, ডেভিডের পরিবার সবাই। একটু পরেই সেখানে সে বিজনেসম্যান অশোক চলে আসে, আর এরপরেই সবাইকে অবাক করে দিয়ে পুলিশ অফিসার জয়ন্তিকাও চলে আসে। আর তখনই আমরা জানতে পারি এই বিজনেসম্যান অশোক আসলে কোনো বিজনেসম্যান নয়, সেও আসলে একজন পুলিশ অফিসার। জয়ন্তিকা আর অশোক মিলেই সেই এমএলএর অবৈধ টাকা পয়সা এবং সম্পত্তির ব্যাপারে খোঁজ নিয়েছিল। ডেভিডের পরিবার, মদন, অঞ্জলি এই সবাই মিলে পুরো একটা প্ল্যান করে, আর প্ল্যান করেই তার এমএলএকে কল করে এবং রেডের ব্যাপারে বলে। এমএলএ যখন সব টাকাগুলো সেই রিসোর্টে রাখে তারাও প্ল্যান করে সেই রিসোর্টে চলে আসে, আর তারাই প্ল্যান করে সেই রিসোর্ট থেকে সব টাকা পয়সা গহনা সম্পত্তি সরিয়ে নিয়ে আসে। তারা সবাই সেখানে হাসতে শুরু করে। অক্ষয় আর জয়ন্তী তারা জানতো যে টাকা পয়সা এবং সম্পত্তিগুলো এই রিসোর্টেই রাখা ছিল, কিন্তু কোথায় লুকানো ছিল সেটা জানতো না। এই জন্যই অশোক আর জয়ন্তিকা তারা জানতো যে টাকা পয়সার সম্পত্তি এই রিসোর্টে রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সেটা জানতো না। এই জন্য মদন, অঞ্জলি, ডেভিড এবং তার পরিবারকে এক একটা রোল দিয়ে সেই রিসোর্টে পাঠায়। সেই টাকা পয়সা এবং সম্পত্তির ব্যাপারটা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেখানে কাবিয়ার খুন হয়ে যায়। এই জন্যই অশোক বারবার ম্যানেজারের কাছে
আসছিল এবং নিজের পরিচয় দিয়ে বারবার বলছিল যে কোনো সমস্যা হবে না তো সেই টাকা পয়সাগুলো কোথায় আমাদের বলো, এতে করে তুমিও বেঁচে যাবে, এছাড়া এই টাকা পয়সা থেকে তুমিও ভাগ পাবে, আর নয়তোবা পুলিশ রেড করলে তোমাকে সহ ধরে নিয়ে যাবে। লোভে আর ভয়ে ম্যানেজার রাজি হয়ে যায় আর সেই টাকা পয়সা কোথায় রয়েছে সেটাও বলে দেয়। এরপরেই শেষের দিন যখন কেস সমাধান হয়ে যায় আর সবাই যার যার মতো সে রিসোর্ট থেকে চলে যায়, মদন আর অঞ্জলি তারা ভেতরে এসে টাকা প্যাক করতে থাকে। অন্যদিকে ডেভিডের ছেলে যা অজ্ঞান হয়েছিল সেটাও ছিল একটা অভিনয়। সেখানে তারা এভাবে বুদ্ধি করে অ্যাম্বুলেন্স ডেকে নেয় আর সেই অ্যাম্বুলেন্সের মধ্যে করেই টাকাগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার দুইজন ছিল তারা আর কেউ নয়, সেই দুইজন ছেলে যাদেরকে জয়ন্তিকা মাদক চোরাচালানোর জন্য মুভির প্রথমে ধরেছিল। তারাই আসলে জয়ন্তিকার হয়ে পরে কাজ করেছিল। এরপরে একেবারে শেষেই দেখা যায় জয়ন্তিকা এবং তার টিম শিবারামানকে থানায় নিয়ে যাচ্ছিল। তখনই শিবারামান সুযোগ বুঝে তার লাঠি দিয়ে গাড়ির স্টিয়ারিং আটকে দেয়, যার ফলে গাড়িটা একটা দুর্ঘটনার মুখোমুখি হয়ে যায়। সেখানে পুলিশ অফিসাররা আহত হয়ে যায়। শিবারামান কোনোভাবে সেখান থেকে পালিয়ে চলে যায়। একজন পুলিশ অফিসার যখন জয়ন্তিকাকে এই বিষয়টা জানায়, জয়ন্তিকা বলে, টেনশন করো না, সে একজন বৃদ্ধ লোক, কোথায় বা আর পালাবে, আমরা তাকে ঠিক ধরে নেব। এর কয়েকদিন পরে টিভিতে একটা নিউজ দেখা যায়, তামিলনাড়ুর এক ছেলে কার্তিক যে কেরালায় যাচ্ছিল বাসে করে, আর সেই বাসের ভেতরেই কেউ তাকে খুন করে ফেলে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। অর্থাৎ রিসোর্টে যারা যারা এসেছিল তাদের সবার কাছে কোনো না কোনো একটা উদ্দেশ্য ছিল। একেবারে উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ঘুরতে এসেছিল রাকসান এবং শ্রুতি, এছাড়া সেই 4 জন ইউটিউবার। এছাড়া বাকি যারা এসেছিল তাদের সবারই একটা না একটা উদ্দেশ্য ছিল। যেমন শিবারামান, ডেভিডের পরিবার, মদন এবং অঞ্জলি সবাই তাদের প্ল্যানের হিসাব অনুযায়ী সেখানে এসেছিল। সেখানে প্ল্যান করে এসেছিল এমএলএর টাকা পয়সা হাতিয়ে নেবার জন্য, কিন্তু সেখানে একটা মার্ডার কেস পেয়ে যায় আর সেই মার্ডার কেসটা সমাধান করতে লেগে যায় জয়ন্তিকা। অন্যদিকে শিবারামানও তার স্ত্রীর খুনের বদলা নেবার জন্য রিসোর্টে চলে এসেছিল। সে রিসোর্টে এসে থাকতে শুরু করেছিল যাতে করে কাবিয়া খুন হওয়ার পরে সে কার্তিককে ধরতে পারে। আর এরপরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে সেখান থেকে চলে যায় আর কার্তিককেও খুন করে ফেলে। আর এভাবেই সে তার স্ত্রীর খুনের বদলা নেয়। অন্যদিকে রাকসান যখন সবকিছু জানতে পারে তখন সে পুলিশকে আর কিছুই বলে না। তো এই ছিল মুভির ঘটনা। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।